সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস ফার্স্ট ইয়ারের জন্য অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের নীতিমালা, চ্যাপ্টার 4। চতুর্থ অধ্যায় আছে দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস এন্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, সমন্বয় সাধন প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়ার পূর্ণাঙ্গকরণ। এটা এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা রিভার্সিং এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা কি এটা নিয়ে একটু আলোচনা করব এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজ ও রিভার্সিং এন্ট্রিজ এর সমন্বয়ে একটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। অঙ্ক হিসাবে এটা হলো কোশ্চেন নাম্বার 4। আমি কোশ্চেনটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2010 4 বি। আমি রিভার্সিং এন্ট্রির পরে এই প্রশ্নটার সমাধান করব। প্রথমে আমরা আসি রিভার্সিং এন্ট্রিজ বা বিপরীত দাখিলা কি। রিভার্সিং এন্ট্রিজ হলো বিপরীত দাখিলা, হলো সমন্বয় দাখিলার বিপরীত, যা পরবর্তী হিসাবকালের শুরুতে কোন প্রতিষ্ঠান দিয়ে থাকে। নতুন হিসাব বছরের শুরুতে পূর্ববর্তী হিসাব বছরের বকেয়া ও অগ্রিম আয় ব্যয়ের সমন্বয় দাখিলা বিপরীত দাখিলা দেওয়া হয়। এক কথায় নির্দিষ্ট হিসাব বছর শেষে যে সমন্বয় দাখিলা দেওয়া হয়, পরবর্তী হিসাবকালের শুরুতে তার বিপরীত ভাবে যে জাবেদা দেওয়া হয় বা যে দাখিলা দেওয়া হয় তাকে রিভার্সিং এন্ট্রিজ বা বিপরীত দাখিলা বলে। এক কথায় সমন্বয় দাখিলার বিপরীত হলো বিপরীত দাখিলা। এখন বিপরীত দাখিলা কোন কোন সমন্বয় দাখিলা দিতে হবে? সকল সমন্বয় দাখিলা বিপরীত দাখিলা হয় না। বকেয়া খরচের বিপরীত দাখিলা দিতে হবে, বকেয়া আয়ের বিপরীত দাখিলা দিতে হবে। অগ্রিম প্রদত্ত ব্যয় প্রাথমিকভাবে খরচ হিসেবে লিপিবদ্ধ হলে বিপরীত দাখিলা দিতে হবে। অগ্রিম প্রাপ্ত আয় হিসাবে প্রাথমিকভাবে লিপিবদ্ধ হলে তার বিপরীত দাখিলা দিতে হবে। এখন কোন কোন সমন্বয় দাখিলা বিপরীত দাখিলা দেওয়া লাগবে না? অগ্রিম প্রদত্ত ব্যয় সম্পদ হিসেবে লিপিবদ্ধ হলে, অগ্রিম প্রাপ্ত আয় দায় হিসেবে লিপিবদ্ধ হলে, অবচয়, আয়কর সঞ্চিতি, ঋণ সঞ্চিতি ইত্যাদির বিপরীত দাখিলা দিতে হয় না। বিপরীত দাখিলা তৈরি বাধ্যতামূলক নয়, এটা একটি ঐচ্ছিক বিষয়। আমরা এতক্ষণ বিপরীত দাখিলা সম্পর্কে জানলাম। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 4 ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 4 বি প্রশ্নটা নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নের 4 বি এর রোমান 1 অর্থাৎ প্রশ্নের দুইটা অংশ। প্রথম অংশ আমাকে করতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এবং রোমান 2 তে করতে হবে রিভার্সিং এন্ট্রিজ।
প্রথম প্রশ্নটা আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ করব। রিমা লিমিটেড, জেনারেল জার্নাল, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট স্টেটাস, এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। 2013 ডিসেম্বর 31। আমার 1 নম্বরের প্রশ্নটা ছিল ইন্টারেস্ট হ্যাজ বিন আর্নড বাট নট কালেক্টেড, টোটাল টাকা 2400। অর্থাৎ আমার আয় অর্জিত হয়েছে, আয় বকেয়া আছে, আমি এখনো পাইনি, নট কালেক্টেড। অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড অ্যাকুড ইন্টারেস্ট, অর্থাৎ বকেয়ায় হিসাবভুক্ত করা হলো 2400, 2400। এটা ছিল আমার বকেয়া আয়ের সমন্বয় জাবেদা। 2 নম্বরে আছে আনআর্ন কমিশন হ্যাজ বিন আর্ন, টাকা 1500। আনআর্ন কমিশন আমার দায় ছিল, একটা দায়ের 1500 টাকা আয় হয়েছে, তখন দায়টা ডেবিট হবে, আয়টা ক্রেডিট হবে। আনআর্ন কমিশন ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট, 1500 টাকা 1500 টাকা। টু অ্যাডজাস্ট আনআর্ন কমিশন রেভিনিউ আর্ন, অর্থাৎ আনআর্ন কমিশন রেভিনিউ আর্ন হলো, আমরা এটা সমন্বয় করলাম। 3 নম্বর আছে প্রিপেড ইন্স্যুরেন্স অফ টাকা 1200 হ্যাজ এক্সপায়ার্ড। আমার অগ্রিম বীমা ছিল, প্রিপেড ইন্স্যুরেন্স ছিল, সম্পদ ছিল, সেটা 1200 টাকা অতিক্রান্ত হয়েছে, নিঃশেষ হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাইলে আমার প্রিপেড ইন্স্যুরেন্সের 1200 টাকা খরচ হয়েছে। অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, 1200 টাকা 1200 টাকা। টু অ্যাডজাস্ট প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অর্থাৎ অগ্রিম বীমা অতিক্রান্ত হলো, নিঃশেষ হলো, সেটা সমন্বয় করা হলো। আমরা প্রমাণ 1, 2, 3 তিনটা সমন্বয় দিলাম, বাকি আরো 4টা সমান আমরা নিচে নিচে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 4 নম্বরের প্রশ্নে আছে ইন্টারেস্ট অন লোন একুড এন্ড আনপেড টাকা 200। ঋণের সুদ বকেয়া, সুদ বকেয়া হলে এটা সমন্বয় জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 200 200, 200 টাকা 200 টাকা। আবার বলছি ইন্টারেস্ট বকেয়া হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ব্যাখ্যা হবে টু রেকর্ড ইন্টারেস্ট পেয়েবল 200 টাকা 200 টাকা। 5 নম্বরে ব্যাড ডেটস আর টু বি এস্টিমেটস এট 4% অন সেল, ব্র্যাকেটে লেখা আছে সেল 1 লাখ টাকা, অর্থাৎ আমার বিক্রয় 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপর 4% ব্যাড ডেটস হিসাব করতে হবে, অনাদায়ী দেনা হিসাব করতে হবে। অনাদায়ী দেনার সমন্বয় জাবেদা হলো ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যাকাউন্ট ক্রেডিট, 1 লাখ টাকা 4%, 4000 টাকা 4000 টাকা। টু রেকর্ড ডাউটফুল অ্যাকাউন্টস, অথবা টু রেকর্ড ব্যাড ডেটস এক্সপেন্স, এটা হলো আমার অনাদায়ী দেনার সমন্বয় জাবেদা। 6 নম্বরে আছে ডেপ্রিসিয়েশন অন অফিস ফার্নিচার ফর দ্য ইয়ার টাকা 2000, অর্থাৎ অফিস ফার্নিচারের উপর 2000 টাকা অবচয় ধরতে হবে। সমন্বয় জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এটা সবসময় একই হয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট,
depreciation expense debit, accumulated depreciation account credit 2000 টাকা 2000 টাকা to record depreciation expense অবচয় খরচ হিসাবভুক্ত করা হলো বা সামান্যভুক্ত করা হলো। আমার রোমান 1 এ 60টা লেনদেন দেয়া আছে, আমার আরো একটা লেনদেন বাকি, আমি সেটা নিচে করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার 6 এর পরে 7 নাম্বার লেনদেন এবং এটা সর্বশেষ লেনদেন। সেই লেনদেনটার প্রশ্নে আছে advertising supplies of টাকা 1000 have been used. advertising supplies অর্থাৎ এটা সম্পদ, সেই সম্পদের 1000 টাকা ইউজড খরচ হয়ে গেছে। অ্যাডভার্টাইজিং সাপ্লাইসটা সম্পদ ছিল, সেই সাপ্লাইসের এই সম্পদের 1000 টাকা খরচ হয়ে গেছে। আমার সামান্য জায়গাটা হবে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ক্রেডিট। যদি আমার অ্যাডভার্টাইজিং শব্দটা না থাকতো, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, যেহেতু আমার নামের আগে অ্যাডভার্টাইজিং লেখা আছে, আমাদের সামান্য জায়গাটা হবে অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং সাপ্লাইস ক্রেডিট। মূলত খরচ ডেবিট, সম্পদ ক্রেডিট। টাকা হলো 1000 টাকা 1000 টাকা। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং সাপ্লাইস এক্সপেন্স, অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স হিসাবভুক্ত করা হলো। এটা হলো আমার রোমান 1 এর সর্বশেষ লেনদেন। আমরা রিমা লিমিটেডের রোমান 1 এ অ্যাডজাস্টিং এন্ট্রিজের 60টি লেনদেনের আমরা জাবাদা দিলাম। এরপরে আমরা রোমান 2 এ রিভার্সিং এন্ট্রিজ, এই 7টা সমন্বয় জাবাদার যেই কয়টা রিভার্সিং এন্ট্রি হয় সেগুলি আমরা জাবাদা দাখিলে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নে রোমান 2 এ আমাকে করতে বলেছে যে 7টা সমন্বয় দাখিলা ছিল অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এই 7টার মধ্যে যে কয়টা রিভার্সিং এন্ট্রি হবে, বিপরীত দাখিলা হবে, সেগুলির বিপরীত দাখিলা দেওয়ার জন্য। আমার 7টার মধ্যে মাত্র 2টা লেনদেনের অর্থাৎ 2টা সমন্বয়ের বিপরীত দাখিলা হবে। সেই দাখিলাগুলো আমি দিচ্ছি। রিমা লিমিটেড রিভার্সিং এন্ট্রিজ, ডেট, অ্যাকাউন্ট স্টেটাস, এক্সপ্লেনেশন, এলএফ, ডেবিট ক্রেডিট, টাকা টাকা। আমরা যখন রিভার্সিং এন্ট্রিজের সংজ্ঞা আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে আয় বকেয়া এবং ব্যয় বকেয়া রিভার্সিং এন্ট্রি হবে। আমার এখানে আয় বকেয়া আছে, সে আয়ের এখন আমি উল্টা জাবাদাটা দিব, অর্থাৎ বিপরীত জাবাদাটা দিব। ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, interest receivable credit, টাকা ছিল আমার 2400। এটা আমার এই 2400, এটা 1 নাম্বার সমন্বয় দেখলে 1 নাম্বারে ছিল, সেটা অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট,
इंटरेस्ट रेवेन्यू क्रेडिट रिवर्सिंग एंट्री को उल्टा इंटरेस्ट रेवेन्यू डेबिट इंटरेस्ट रिसीवेबल क्रेडिट मैं व्याख्या लिखी रिवर्सिंग एंट्री made by interest receivable অর্থাৎ ইন্টারেস্ট রিসিভেবলের বিপরীত দাখিলা দেওয়া হলো। আমি আবার বলছি আমার 1 নাম্বার সমন্বয় দাখিলা ছিল ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট আয় বকেয়া এটার বিপরীত বিপরীত দাখিলা হবে ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট অর্থাৎ ডেবিটটা ক্রেডিট ক্রেডিটটা ডেবিট টাকা 2400 রিভার্সিং এন্ট্রি মেড বাই ইন্টারেস্ট রিসিভেবল প্রাপ্য সুদের বিপরীত দাখিলা দেয়া হলো। এরপরে আমার আরেকটা বিপরীত দাখিলা হবে ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল যা হবে interest payable debit interest expense credit টাকা হলো আমার 200 রিভার্সিং এন্ট্রি ব্যাখ্যাটা হবে made by interest payable এই লেনদেনটার সমন্বয় দাখিলা ছিল ঋণের সুদ বকেয়া সমন্বয় দাখিলাটা ছিল অ্যাডজাস্টিং এন্ট্রিটা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট সেটা রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা হবে উল্টাটা অর্থাৎ ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট টাকা হলো 200 সম্ভবত এটা লেনদেনটা ছিল 4 নম্বর লেনদেন 4 নম্বর লেনদেনটা ছিল 4 নম্বর লেনদেনের সমন্বয় দাখিলা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এটার উল্টা বিপরীত দাখিলা হলো ইন্টারেস্ট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট 200 টাকা ব্যাখ্যাটা হলো রিভার্সিং এন্ট্রি মেড বাই ইন্টারেস্ট পেয়েবল অর্থাৎ প্রদেয় সুদের বিপরীত দাখিলা দেয়া হলো এটা হলো আয় বকেয়া এটা হলো ব্যয় বকেয়া আমার 7টা লেনদেনের মধ্যে 2টা সমন্বয় দাখিলারই বিপরীত দাখিলা হবে এই 2টি বিপরীত দাখিলা আমি দিলাম এটাই হলো আমার রোমান 2 এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমি রিভার্সিং এন্ট্রি কি রিভার্সিং এন্ট্রি
কাদের কাদের দিতে হয় এবং কাদের কাদের দিতে হয় না সেটা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম। একটি অঙ্কের, গাণিতিক অঙ্কের যে অঙ্কটার মধ্যে রোমান 1 আছে অ্যাডজাস্টিং এন্ট্রি আর রোমান 2 আছে রিভার্সিং এন্ট্রি। সমন্বয় দাখিলা করে দেখাও, বিপরীত দাখিলা করে দেখাও। অর্থাৎ রিমান লিমিটেডের হিসাব বইতে সমন্বয় দাখিলা আমি করে দেখালাম রোমান 1 এ, আর রোমান 2 তে আমি বিপরীত দাখিলা রিভার্সিং এন্ট্রি করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।